মার্কিন শুল্ক নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন। চলে যাচ্ছি তার কাছে। স্বাগত আপনাকে। হেলাল উদ্দিন, আপনার কাছে প্রথমেই বলতে চাই, আজ থেকেই কিন্তু কার্যকর হচ্ছে বাংলাদেশ সহ ৭০টি দেশের উপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক যেটি রয়েছে সেটি কিন্তু ধার্য করা হয়েছে। এবং আপনার কাছে যদি একটু বলতে চাই যে বেশিরভাগ দেশের উপরই যে ১৫% পর্যন্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, এবং বাংলাদেশের সেটি ২০%। তো সেক্ষেত্রে জানতে চাই, যুক্তরাষ্ট্রের বিবেচনায় বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য এখন আসলে কোন পর্যায়ে আছে এবং এর ভবিষ্যৎ আসলে কি? ধন্যবাদ আপনাকে। ভবিষ্যৎটা আসলে সামনের দিকে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। কারণ এক হলো যে এই শুল্কের যে পলিসি সেটা আসলে কতটা শেষ অবধি স্টিক করবেন তার উপর নির্ভর করবে। অনেক চেঞ্জ হবে, যে হঠাৎ করে আপনি দেখলেন যে 25% ইন্ডিয়ার উপর আপনার ইম্পোজ করা হলো, আবার কোনো ধরনের হয়তো নেগোসিয়েশনে দেখা হলো হয়তো সেটা উইথড্র করা হলো। হ্যাঁ, আমরা কিন্তু জানি না এখনও। আর বাংলাদেশের সাথে যে অবস্থান, একটা হলো যে শুল্ক এখন বাংলাদেশের সাথে অন্যান্য যে প্রতিযোগী যে দেশগুলো আছে তার মধ্যে একটা কম্পিটিশন। তো কম্পিটিশনের দিক থেকে চিন্তা করলে মনে হয় যে বাংলাদেশ একটা মোটামুটি আগের থেকে খুব খারাপ অবস্থায় নাই। কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি যে আমেরিকার সাথে চিন্তা করলে, আমেরিকা কিন্তু চাপ দিয়ে কিছু পণ্য আমাদের এখানে এক্সপোর্ট করবে, এবং আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের যে তথ্য সে অনুযায়ী কিন্তু এটা আমরা যেটা করেছি, আমরা হয়তো করতে বাধ্য হয়েছি যে আমরা যদি কিছু ছাড় চাই, কিছু ছাড় দিতে হবে। তো সেখানে একটা বিষয় আছে। অন্যদিকে আমরা এখন যে পণ্যগুলো এক্সপোর্ট করব সেখানে কিন্তু হাই ট্যারিফ দিতে হবে, তাই না? 20% বেশি দিতে হবে। তো বেশি দিতে গেলে ব্যাপারটা এরকম না যে আমেরিকান কনজিউমাররাই এটা পে করবে। ব্যাপারটা কিন্তু এরকম যে খানিকটা কিন্তু আমাদের ঘাড়েও আসবে। তো সেদিক থেকে চিন্তা করলে একটা প্রেশার কিন্তু আমাদের উপর থাকবে। ফলে আমরা হয়তো আমাদের যারা প্রতিযোগী তাদের তুলনায় হয়তো আমরা খুব খারাপ অবস্থায় থাকবো না। আবার যারা প্রতিযোগী, যারা কিনা একটু হয়তো হাই এন্ডে আছে, যারা একটু ভালো এক্সপোর্ট করে, তাদের সাথে যদি আমেরিকান কনজিউমাররা বেশি পে করতে হয়, তাহলে তারা যদি একটুখানি লো ভ্যালু, লো প্রাইসের দিকে মুভ করে, সেটা হয়তো খানিকটা বেনিফিট আমাদের উপর আসতে পারে। এখন অনেক কিছু মিলে কিন্তু এটা দাঁড়াবে কোন জায়গায় আমরা আছি এবং আমরা কতটা প্রফিট করি। যে আমাদের কম্পিটিং পাকিস্তান বা ভিয়েতনাম, অন্যান্য যারা আছে, কে কতটুকু মার্জিন রাখছে তার উপর ডিপেন্ড করবে যে এই অবস্থায় কার ইকুয়েশন কোন জায়গায় দাঁড়াবে। যেমন যদি খানিকটা বায়ারদের চাপে আমাদের কমাইতে হয়, কে বেশি কমাইতে পারবে, যার মার্জিন বেশি আছে। তো ফলে আমি মনে করি যে এই সব কিছু চিন্তা করলে আরও কয়েক মাস গেলে আমরা বুঝতে পারবো যে কোন দিকে যাচ্ছে। ফলে শুরুতে আমাদের যেরকম মনে হয়েছিল যে আমাদের অ্যাগেনস্টে, এখন মোটামুটি একটা ব্যালেন্সের জায়গায় চলে এসছে। অন্তত আমাদের কম্পিটিটর যারা আছে, আমরা যদি চীন বলি, আমরা ইন্ডিয়া বলি, আমরা যদি ভিয়েতনাম বলি, ইভেন পাকিস্তান, ইন্দোনেশিয়া, এই দেশগুলো বলি, সেই হিসাবে আমরা খারাপ অবস্থানে নাই। এই যে পণ্য রপ্তানির কথা বলছিলেন, পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কিন্তু যুক্তরাষ্ট্র, আমরা সেটি জানি। আর এর ৮৬%ই কিন্তু তৈরি পোশাক। তো সেই ক্ষেত্রে সম্পূরক শুল্ক যোগ হলে এখান থেকে আসলে শুল্ক গুনতে হবে দেশের পোশাক খাতকেই। সেক্ষেত্রে আপনি এটাকে কিভাবে দেখছেন? না, ওই যে বললাম যে যদি আমার শুল্ক বেশি দিতে হয়, তো শুল্ক তো আমেরিকান যারা আমদানিকারক তারা শুল্ক পে করার কথা, কিন্তু তারা এখানে এসে বলবে যে আমাকে তো শুল্ক দিতে হবে, আর আমি তো পুরোটা প্রাইস আমার কনজিউমারের উপর দিতে পারবো না। তো সেদিক থেকে দেখা যাচ্ছে তোমাকে দাম কমাইতে হবে। এখন এই দাম কমানোর বিষয়টাও নির্ভর করবে যে আমরা কোন ধরনের পণ্যে আছি। আর তারা যদি মনে করে যে তুমি যদি দাম না কমাও, আমি একটা বিকল্প আমার যে সোর্স সেখানে যাব। এখন বিকল্প সোর্স যেটা আছে, আমি যে কান্ট্রির কথা বললাম, তো ওই সোর্সগুলোতে তাদের মার্জিন কতটা তার উপর নির্ভর করবে। তারা যদি কমাইতে না পারে তাহলে কনজিউমারের উপরে যায়, আমেরিকান কনজিউমারের উপরে যাবে। কিন্তু খানিকটা চাপ কিন্তু আমাদের যারা এখানে এক্সপোর্টার আছে তাদের উপর আসবে। আর ওভারঅল আমেরিকান কনজিউমাররা যদি বেশি পে করতে হয়, তো সেটা কিন্তু তাদের যে চাহিদা সেটার উপর একটা প্রেশার ফেলবে। তো চাহিদা যদি কমে যায়, সেখানেও বলছে চাহিদা কমার ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির আপনার ক্লথ আছে, তাই না, আরএমজি আছে। তো ওই কোন ক্যাটাগরিতে আমরা এক্সপোর্ট করছি, যেমন 2007-08 আমরা দেখেছি যে অন্যান্য অনেক দেশের এক্সপোর্ট কমে গেলেও বাংলাদেশের কিন্তু এক্সপোর্ট সে সময় কমে নাই। তার কারণ ছিল যে আমরা যে লোয়ার এন্ডের যে কাস্টমারের কথা যদি চিন্তা করি, পোশাক খাতে কিন্তু কিছুটা হলেও আমরা দেখেছি যে সেখানে কিছুটা কম রয়েছে।
না, এখন যেটা হচ্ছে যে ওই বললাম প্যাটার্নের দিক থেকে যে ওয়ালমার্ট, কেমার্ট, ওখানে যারা কিনা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আমেরিকানরা যায়, তো সেটা যদি আমাদের প্রোডাক্ট তো লোয়ার এন্ডের, তো সে জায়গাটা হয়তো দেখছি হায়ার এন্ড থেকে সুইচ করে যদি এখানে আসে, যদি আমাদের দিক থেকে ডিমান্ডে যদি কোনো ঘাটতি না হয়, মনে হয় যে ডিমান্ড এটা বেড়েছে, তাহলে হয়তো আমরা বেনিফিট হতে পারি। এখন একটা হলো প্রাইসের উপরে চাপ, আমরা যে প্রাইসটা বাইরে থেকে পাবো খানিকটা চাপে পড়বে। অন্যদিকে যদি আমাদের ভলিউম আমরা বাড়াইতে পারি, এখন যেটা ইন্ডিয়ার সাথে হচ্ছে, যদি এটা টিকে থাকে, ইন্ডিয়াকে যদি আরও 25% এক্সট্রা পে করতে হয়, সে জায়গাটায় আমাদের জন্য একটা স্কোপ তৈরি হবে। চায়নার সাথে যেটা আছে সে জায়গাটা একটা স্কোপ তৈরি হবে। ফলে নেগোসিয়েশনের এই পর্যায়ে বলা যায় না যে কতটুক টিকবে। যে বাংলাদেশের শুরুতে আমরা যা দেখেছিলাম তার থেকে কিন্তু নেমে এসছে, ঠিক আছে। তো এখন বিভিন্ন দেশ কিন্তু এখনও এই নেগোসিয়েশনের দিক থেকে তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে। ফলে অনেক সময় দেখা যায় যে পলিটিক্যালি, যেমন ইন্ডিয়া থেকে পলিটিক্যালি মনে হচ্ছে না হ্যাঁ ঠিক আছে আমরা পাল্টা ব্যবস্থা নিব, এটার উপরের কথা, কিন্তু ভেতর দিয়ে হয়তো কোনো নেগোসিয়েশন চলছে। তো যদি নেগোসিয়েশন চলে আর যদি সেটা আবার নেমে আসে, তখন হয়তো ইকুয়েশনটা আরেকটা দাঁড়াবে। তবে আমেরিকার ক্ষেত্রে যেটা হয় যে এইটুকু শুল্ক গ্যাপের কারণে আমেরিকান যারা প্রডিউসার তারা মানে গ্যাপ অনেক বেশি পেয়ে যাবে, তারা নিজেরা প্রডিউস করবে তাদের নিজের লেবার দিয়ে, সেটা হওয়ার সম্ভাবনা নাই। এই যে শুল্ক যুদ্ধের কথা, মার্কিন অর্থনীতি চাঙা হবে, এই কথা কিন্তু বারবার বলেছেন ট্রাম্প, আমরা সেটা শুনেছি। আবার এর বিপক্ষেও কিন্তু মত রয়েছে আমেরিকানদের। তো সেক্ষেত্রে আসলে ট্রাম্পের এই যে সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অর্থনীতির যে বাস্তব চিত্র, সেটি কেমন হতে যাচ্ছে আসলে? আমার কখনোই মনে হয় না, আমি যা ইকোনমিক্স পড়েছি এই পর্যন্ত, এটা আমেরিকার পক্ষে যাবে বলে মনে হয় না। দীর্ঘমেয়াদে আমেরিকাকে এখান থেকে সরে আসতে হবে। কারণ আমরা জানি 1930s যে আমাদের মহামন্দা হয়েছিল বিশ্বে এবং আমেরিকাতে, সেই সময় কিন্তু এই শুল্ক যুদ্ধ থেকে সেটা শুরু হয়। এবং এই যে অনেক বেশি যদি আমি শুল্ক ইম্পোজ করে মনে হয় আমেরিকার ভালো হবে, আমার কাছে কখনোই মনে হয় না। এই শুল্ক থেকে বরং এন্টায়ার ওয়ার্ল্ড লুজার হবে বিভিন্নভাবে। কারণ আমরা একটা এফিশিয়েন্ট জায়গা থেকে, দক্ষ একটা প্রোডাকশনের ম্যানেজমেন্ট থেকে ডেভিয়েট করছি। এখন কারো হয়তো দেখা যাচ্ছে কি এটার লস কম হবে, কারো লস হয়তো আনুপাতিক হারে বেশি হবে, কিন্তু মোটামুটিভাবে এই গ্লোবাল সবারই লস হবে। যেমন আমেরিকাতে এই যে ট্যারিফটা কালেক্ট করবে, গভর্নমেন্টের হয়তো রেভিনিউর ক্ষেত্রে একটু ভালো অবস্থা আসবে, কিন্তু কনজিউমার যারা আমেরিকান কনজিউমার তারা কী করবে? তাদেরকে তো বেশি পে করতে হবে। এখন যে কোনো একটা পলিসি চেঞ্জ যদি আমরা দেখি, সেটা আন্তর্জাতিক বাণিজ্য হোক, অন্য অন্য ক্ষেত্রে হোক, এবং দেশের ভিতরে যদি আমরা ট্যাক্স ইম্পোজ করি, তাকে তো দুইটা পক্ষ থাকে, কেউ লুজার কেউ গেইনার। এখন আমেরিকার যে আপামর জনসাধারণ যারা এখানে বেশি দিয়ে কিনে খাবে, তাদের দিক থেকে কিন্তু আমি মনে করি না যে এটা মানে অ্যাপ্রিসিয়েট করার কোনো ব্যাপার আছে। অন্যদিকে যদি বুঝতাম যে এই ট্যারিফ সুবিধা নেওয়ার কারণে আমেরিকান যারা প্রডিউসার তারা অনেক বেশি প্রডিউস করবে, তাহলে বুঝতে পারতাম যে আমেরিকান প্রডিউসাররা সুবিধা পাবে এখানে। কিন্তু এক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে তারা ইম্পোর্টটা সাবস্টিটিউট করে অনেক বেশি নিজেরা প্রডিউস করবে। তবে যারা আমেরিকাতে প্রডিউস করছে, হ্যাঁ, যারা কাছাকাছি লেভেলের পণ্য প্রডিউস করছে, তারা একটু দাম বেশি পাবে। তো তারা যদি দাম বেশি পায় তো তাদের একটা বেনিফিট হবে, কিন্তু প্রডিউসার কতজন আর কনজিউমার কতজন, তো সে জায়গায় কিন্তু একটা বিষয় আছে। এবং আজকে আমি যে কথাটা বললাম যে এই পলিসিটা নিয়ে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কারণ আমেরিকাতে কিন্তু আরেকটা ইলেকশনের জন্য ওয়েট করতে হয় না, একটা মধ্যবর্তী ইলেকশন আছে এবং কিছুদিন পরপর কিন্তু জনমতের জরিপ হয়। যখন দেখা যায় যে মানুষ সন্তুষ্ট না, তখন কিন্তু ওই জনমত জরিপ দেখে কিন্তু পলিটিশিয়ানরা প্রেশার দিলে আবার সেখান থেকে তারা কিন্তু পলিসি আস্তে আস্তে রিল্যাক্স করে। তো আমার কাছে মনে হয় না যে এখন যেই স্ট্রং অবস্থানে আমেরিকা আছে সে জায়গায় থাকবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হলো যে যদি এমন হয় যে আস্তে আস্তে আমেরিকা বুঝতে পারলো যে আমাদেরকে বোধহয় একটু রিল্যাক্স করে করে আগের জায়গার কাছাকাছি যেতে হবে, সে জায়গাটায় আমরা অলরেডি দেখা গেছে নেগোশিয়েট করতে গিয়ে যে সুবিধাগুলো দিয়ে দিলাম, হ্যাঁ, সেটা তো আলটিমেটলি আমরা সেখানে উইথড্র করতে পারবো না। আমেরিকান অর্থনীতিতে আসলে কোন কোন জায়গায় সমস্যা হতে পারে? সমস্যাটা একটা হলো যে তার যে ইনফ্লেশন যেটা, হ্যাঁ, মানে দাম বেড়ে যাওয়ার ব্যাপার, যেটা এই প্রোডাক্টগুলো দাম বেড়ে যাবে। অন্যদিকে যেটা হলো যে যদি আমেরিকা যদি নেগোশিয়েট করে যদি বাইরে এক্সপোর্ট বাড়াইতে পারে, তাহলে এক্সপোর্ট বাড়াইতে পারলে প্রোডাকশন যদি বাড়ে তার কর্মসংস্থানের উপর প্রভাব পড়বে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়ারটাতে যদি চায়নার সাথে বা ইন্ডিয়ার সাথে ওরকম যদি পাল্টাপাল্টিতে যায়, তো পাল্টাপাল্টিতে গেলে কী হবে? পাল্টাপাল্টিতে গেলে যদি ইন্ডিয়া বা চায়না থেকে যদি সবচেয়ে কম দামে এটা আমদানি না করে, তাহলে আরও বেশি দাম দিয়ে অন্য কোথাও থেকে আমদানি করতে হবে। ফলে সেটা আমেরিকান যে কনজিউমার তার উপর আরও বেশি প্রভাব ফেলবে।
অন্যদিকে যদি এমন হয় যে ইন্ডিয়া এবং চায়না যদি মনে করে যে আমি আমেরিকা থেকে কম নিয়ে আসবো পাল্টাপাল্টির কারণে, তাহলে আমেরিকান যারা এক্সপোর্ট করে সেই এক্সপোর্টের যদি সম্ভাবনা কমে যায়, এক্সপোর্ট যদি ভলিউম কমে যায়, তাহলে তার জন্য কিন্তু আলটিমেটলি আমেরিকান ইকোনমি সাফার হবে, প্রোডাকশন সাফার করবে। ফলে এটা কোন জায়গায় যাবে তার উপর নির্ভর করবে। ফলে একেবারে এটা দিয়েছে বলে মানে অন্যদের ক্ষতি হবে আর আমেরিকা এখান থেকে সেভ হয়ে যাবে, আমার কাছে মনে হয় না এটা এত স্ট্রেট কার্ড। স্যার, আপনার সাথে আমরা আবার কথা বলবো, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন।